হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম আমি, যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে ইসরায়েল আর প্যালেস্তাইনের কনফ্লিক্ট কী কারণে হচ্ছে, কিসের জন্য যুদ্ধ হচ্ছে, কী তার প্রবলেম রয়েছে এবং প্রেজেন্ট সিচুয়েশন কী রয়েছে। এই মুহূর্তে প্রেজেন্ট সিচুয়েশন যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ইসরায়েল অলরেডি কিন্তু প্যালেস্তাইনের ওপরে গ্রাউন্ড অ্যাটাক স্টার্ট করে দিয়েছে। এবং তোমরা যদি খেয়াল করে দেখো, যেটা প্যালেস্তাইন ইসরায়েলের মধ্যে রয়েছে, যার যার পাশে আমরা জেরুজালেমকে দেখতে পাই, সেটাতে কিন্তু ইসরায়েল এই মুহূর্তে কোনো কিছু অ্যাটাক করছে না। ইসরায়েল মেইনলি অ্যাটাক করছে কিন্তু গাজা স্ট্রেটে। গাজা যেখানে রয়েছে সেখানে বেসিক্যালি প্যালেস্তাইনের যেটা টেরোরিস্ট গ্রুপ রয়েছে, যাকে ইসরায়েল বেসিক্যালি টেরোরিস্ট গ্রুপ বলে ভাবে, হামাস রয়েছে। তো বেসিক্যালি যত রকেট ইসরায়েলের ওপরে অ্যাটাক হচ্ছিল সেগুলো কিন্তু বেসিক্যালি হামাস থেকে আসছিল। তো হামাসের যে টেরিটোরিয়াল গ্রুপ রয়েছে বা হামাসের যে টেরোরিস্ট গ্রুপ রয়েছে, তারাই কিন্তু বেসিক্যালি এই রকেটগুলোকে পাঠাচ্ছিল ইসরায়েলে। সো তাই জন্য ইসরায়েল বেসিক্যালি তাদেরই কিন্তু অ্যাটাক করছে। প্রেজেন্টলি গ্রাউন্ড অ্যাটাকও স্টার্ট করেছে এবং এয়ার স্ট্রাইকও করেছে। এবং এখনও পর্যন্ত যেটা হিসেব বলছে যে 1200 জনের ওপরে কিন্তু অলরেডি গাজাতে কিন্তু লোক মারা গেছে। এবং এই মুহূর্তে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় এটা, যে ইসরায়েল অলরেডি কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু, যে ইসরায়েলের পিএম রয়েছে, সে কিন্তু অলরেডি ইনফর্ম করে দিয়েছে যে ইসরায়েল কিন্তু টু ফ্রন্টস ওয়ারের জন্য রেডি রয়েছে। অর্থাৎ দুদিক থেকে যুদ্ধের জন্য কিন্তু প্রস্তুত। আর গাজা থেকে লোকেরা কিন্তু এখন অলরেডি গাজা যে স্ট্রেট রয়েছে তাকে ছেড়ে দিয়ে এখন কিন্তু ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে সবাই। নাও এখানে একটা বোঝার বিষয় রয়েছে যে যদি গাজা থেকে বেরিয়ে যায় তাহলে যাবে কোথায়, কারণ ইসরায়েলে তো আসতে পারবে না। আর গাজার পাশেই রয়েছে কিন্তু ইজিপ্ট, তাই না? আর পেছনের দিকে অর্থাৎ ওয়েস্টে রয়েছে দেখতে পাবে মেডিটেরিয়ান সিকে। এখন জলে তো গিয়ে ঝাঁপ দিতে পারবে না, তাহলে একটাই মাত্র উপায় এখন হচ্ছে ইজিপ্টে গিয়ে তারা থাকতে পারবে। তো ইজিপ্টের ক্ষেত্রে সেখানে ল্যান্ড, ওদের যে বর্ডার রয়েছে সেই বর্ডার ক্রস করে ওদের কিন্তু ইজিপ্টে যেতে হবে। তো গাজার কিন্তু বেশিরভাগ মানুষ রিফিউজি হিসেবে এখন ইজিপ্টে চলে যাচ্ছে। এখন তোমাদের মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে যে স্যার ইজিপ্টে যাচ্ছে, ইজিপ্টে কি কেউ কিছু বলবে না? না, ইজিপ্টে বেসিক্যালি জেনে রাখো, ইজিপ্ট কিন্তু অনেক দিন থেকেই কিন্তু প্যালেস্তাইনকে সাপোর্ট করে এসছে। সেটা শুধুমাত্র আজকে বলে আজকে নয়, এর আগেও কিন্তু একটা 6 days ওয়ার হয়েছিল ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে। সেক্ষেত্রে প্যালেস্তাইনকে কিন্তু সাপোর্ট করেছিল কিন্তু ইজিপ্ট। তো সেক্ষেত্রে প্যালেস্টাইনের যত রিফিউজি আছে ইজিপ্ট কিন্তু অ্যাকসেপ্ট করতে রেডি রয়েছে। ওকে, এর মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট যেটা হয়েছে, এখনও পর্যন্ত আমরা শুনছিলাম যে গাজা বেসিক্যালি সমস্ত তাদের যে রকেটগুলো তেল আভিভ আর হচ্ছে ইসরায়েলের যেটা মেন সেন্টার রয়েছে সেইখানে কিন্তু অ্যাটাক করছিল। এখন যেটা শোনা যাচ্ছে যে এই মুহূর্তে ইসরায়েলে কিন্তু অলরেডি কাল রাত থেকে 3টে থেকে 7টা, মানে 3টে রকেট থেকে 7টা রকেট অলরেডি কিন্তু সিরিয়া থেকে অ্যাটাক করা হয়েছে। এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে সিরিয়া কোথা থেকে এলো? সিরিয়া তো ইসরায়েলের মধ্যে ঘটনার মধ্যে ছিল না, সিরিয়া তো কোনোভাবে কানেক্টেড ছিল না, কারণ কোনো প্রবলেম তো সিরিয়ার সঙ্গে হয়নি। তাহলে সিরিয়া কোথা থেকে এলো? তুমি যদি ভালো করে ইসরায়েলের ম্যাপটা দেখো, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে, এই ম্যাপটাতে তুমি দেখবে যে সিরিয়া কিন্তু পাশে রয়েছে, ইসরায়েলের পাশে সিরিয়াকে দেখতে পাবে, এবং ইস্টে তুমি দেখতে পাবে জর্ডনকে, অ্যান্ড নর্থে তুমি দেখতে পাবে লেবাননকে। ঠিক আছে, জর্ডনের পাশে তুমি ইরাককেও দেখতে পাবে। এখন প্রবলেমটা কোথায়? না, ইসরায়েল মধ্যিখানে কিন্তু এমন একটা কান্ট্রি যার আশেপাশে যারাই রয়েছে তারা বেসিক্যালি কিন্তু প্রো প্যালেস্তাইন, অর্থাৎ ইসরায়েলের সাপোর্টে কিন্তু কেউ নেই। না জর্ডন সাপোর্টে আছে, না লেবানন সাপোর্টে আছে, না সিরিয়া সাপোর্টে আছে, আর না হচ্ছে ইজিপ্ট সাপোর্টে রয়েছে। অর্থাৎ ইসরায়েল এমন একটা কান্ট্রি যে চারদিকে হচ্ছে তার এনিমি রয়েছে। তো এর আগে তুমি জেনে রাখো, যখন ইসরায়েল তৈরি হয়নি 1917-এর সময় এই পুরো এরিয়াটা কিন্তু প্যালেস্তাইন ছিল। তো সেটাকে পরবর্তীকালে ইসরায়েল কিন্তু নিজে যুদ্ধ করে, জেনে রাখো, নিজে যুদ্ধ করে কিন্তু এই যে এতগুলো কান্ট্রি দেখছো এদের এগেনস্টে যুদ্ধ করে কিন্তু ইসরায়েলের যে দেশটা সেটাকে কিন্তু স্বাধীন করেছিল 1948-এ, 1948 সালে কিন্তু স্বাধীনতা ঘোষণা করে। তার মানে এই যে কান্ট্রিগুলো এরা অলওয়েজ কিন্তু ইসরায়েলের এগেনস্টেই থাকে। তো ইসরায়েলই এমন একটা কান্ট্রি যার চারদিকে যত প্রতিবেশী দেশ আছে সব দেশগুলোই কিন্তু বেসিক্যালি কিন্তু সেই দেশের এগেনস্টে, অর্থাৎ ইসরায়েলের এগেনস্টে। নাও সিরিয়া রিসেন্টলি অ্যাটাক করেছে, তো ইসরায়েলের ডিফেন্স ফোর্সের রিসেন্ট টুইটের যদি তুমি রিপোর্ট দেখো সেখানে তুমি দেখতে পাবে যে সিরিয়া অলরেডি কিন্তু 7টা রকেট কিন্তু ইসরায়েলের এগেনস্টে লঞ্চ করেছে। নাও সিরিয়া কি করে, এই পুরো কনসেপ্টের মধ্যে সিরিয়া কি করে এলো? জেনে রাখো যে সিরিয়ান গভর্নমেন্ট কিন্তু ইসরায়েলের সঙ্গে কিন্তু রিলেশন অতটা ভালো নেই। তো সিরিয়ার বহু টেরোরিস্ট গ্রুপ রয়েছে, তার মধ্যে কিছু টেরোরিস্ট গ্রুপ
ইসরায়েলের সঙ্গে বর্ডার শেয়ার করছে, মানে তারা কিন্তু ওই ইসরায়েলের বর্ডার বরাবর কিন্তু থাকে, যেটা তুমি দেখতে পাবে সিরিয়ার পশ্চিমে তুমি দেখতে পাবে যে ইসরায়েলের সঙ্গে ওই পাটে কিন্তু বর্ডার শেয়ার করছে, ঠিক আছে, ওই টেররিস্ট গ্রুপগুলো কিন্তু ওখানে রয়েছে। তো ওরা বেসিক্যালি কিন্তু প্রো প্যালেস্তাইন রয়েছে, অর্থাৎ প্যালেস্তাইনকে সাপোর্ট করে। তো যেহেতু ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে ইস্যু চলছে, তো ওরা ওখান থেকে রকেটস ছাড়া কিন্তু স্টার্ট করেছে। তো এবার যদি হিসেব লাগাই, তাহলে কি যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে? মানে পরবর্তীকালে এটা হতে পারে কি যুদ্ধ হবে? দেখো, কিছু জিনিস আমি তোমাদেরকে বলে দিই। ইসরায়েল এমন একটা কান্ট্রি যার এআই সিস্টেম প্রচণ্ড স্ট্রং, অর্থাৎ ডিফেন্স সিস্টেম প্রচণ্ড স্ট্রং অন্যান্য যে কোনো কান্ট্রি থেকে। বলা হয় যে ভবিষ্যতে যদি কোনো কান্ট্রিকে ডিফেন্স সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব থেকে ইনবিল্ড করতে দেখা যাবে, সেটা কিন্তু ইসরায়েল, এবং যার কাছ থেকে সবাই কালেক্ট করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলোকে। তো সেক্ষেত্রে ইসরায়েল কিন্তু ডিফেন্স সিস্টেমের দিক দিয়ে কিন্তু অনেক বেশি স্ট্রং। ইসরায়েল চাইলে প্যালেস্তাইন বা গাজা স্ট্রিপকে হার্ডলি একদিনের মধ্যে কিন্তু কমপ্লিটলি অ্যাকোয়ার করতে পারে, অর্থাৎ পুরোটাই কিন্তু ধ্বংস করে দিতে পারে। কিন্তু ইসরায়েল সেটা করছে না এই মুহূর্তে, কারণ ইসরায়েলও চায় না যে এই মুহূর্তে কোনো ওয়ার সিচুয়েশন ক্রিয়েট হোক। কিন্তু সেক্ষেত্রে গাজা কিন্তু গাজা বলো, মানে গাজা স্ট্রিটে যারা রয়েছে, যারা প্যালেস্তাইন রয়েছে, বেসিক্যালি হামাস গ্রুপের কিছু টেররিস্ট গ্রুপ তোমরা গাজাতে দেখতে পাবে। বেসিক্যালি তারা কিন্তু প্যালেস্তাইন থেকেই বিলং করে। তো তারা কিন্তু কোনোভাবেই কিন্তু পিছু হটতে রাজি নয়। তো তারা বারবার কিন্তু ইসরায়েলের উপর অ্যাটাক করছে। আর তার সঙ্গে আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস অ্যাড হয়ে গেছে, যেটা হচ্ছে যে ইসরায়েলের মধ্যে অলরেডি কিন্তু রাওয়ার্ড স্টার্ট হয়ে গেছে। বিভিন্ন জায়গাতে মুসলিম এবং জিউস এদের মধ্যে কিন্তু দাঙ্গা হচ্ছে। মুসলিমরা রাস্তায় চলে এসছে, তারা দাঙ্গা করছে প্যালেস্তাইনের এগেনস্টে, যে প্যালেস্তাইনের সম্বন্ধে যা ইসরায়েল করছে, যা কিছু করছে সেটা কিন্তু ঠিক নয়। তো তাই জন্য তারা রীতিমতো মুভমেন্ট চালাচ্ছে। তো এক্ষেত্রে ইন্টারনাল ডিস্টারবেন্স তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে এক্সটার্নাল ডিস্টারবেন্সগুলো কিন্তু অলরেডি বাড়ছে ইসরায়েলে। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে, তাহলে কি পরবর্তীকালে যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে? পরবর্তীকালে কি যুদ্ধ হতে পারে? দেখো, আমি তোমাদেরকে বলে দিই, এর আগে কিন্তু ইসরায়েল এই ধরনের যুদ্ধের সম্মুখীন হয়েছে। 6 days ওয়ার বলে একটা ওয়ার হয়েছিল। সেই ওয়ারে অলরেডি কিন্তু ইসরায়েল একদিকে ছিল, অন্যদিকে ছিল কিন্তু ইজিপ্ট, জর্ডন, লেবানন অ্যান্ড অলসো টার্কি, ঠিক আছে। এই যে কান্ট্রিগুলো, এরা কিন্তু একসঙ্গে ছিল, আর ইসরায়েল একদিকে ছিল। তার সত্ত্বেও লড়াই করে কিন্তু ইসরায়েল কিন্তু সেখানে কিন্তু যুদ্ধে কিন্তু জিতে গেছিল। তো অতএব এই ধরনের যুদ্ধের জন্য ওরা কিন্তু সবসময় প্রস্তুত। এবার কোয়েশ্চেন হচ্ছে, কারা কারা যদি যুদ্ধ হয় পরবর্তীকালে ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে, তাহলে সব থেকে কারা কারা আগে আসবে? সব থেকে আগে আসবে কিন্তু প্রতিবেশী কান্ট্রি, তার মানে সিরিয়া, টার্কি, জর্ডন, লেবানন এবং পরবর্তীকালে হতেও পারে ইরান কানেক্টেড হতে পারে, আর এই দিকে থাকবে ইজিপ্ট। এতগুলো কান্ট্রি একসঙ্গে আসতে পারে। তো তার মধ্যে সব থেকে এফেক্টিভ থাকবে কিন্তু ইরান, টার্কি অ্যান্ড সিরিয়া, এই তিনটে কান্ট্রি। বাকি যে কান্ট্রিগুলো লেবানন, ইজিপ্ট অথবা জর্ডন, এই তিনটে কান্ট্রি কিন্তু খুব একটা বেশি ভালো অবস্থায় নেই। তো অতএব এরা কিন্তু চলে যেতে পারে। কারণ কি, যখন 6 দিনের যুদ্ধ হয়েছিল, এই যে 6 days ওয়ার বলে একটা ওয়ার হয়েছিল, যাতে ইসরায়েল অনেকটা প্যালেস্তাইনের জায়গা দখল করে নিয়েছিল, সেই সময় এরাও কিন্তু ছিল, মানে সিরিয়াও ছিল, জর্ডনও ছিল, লেবাননও ছিল, ইজিপ্টও ছিল। কিন্তু ইজিপ্টের ওপরে দুদিন ধরে এয়ার স্ট্রাইক করার পরে ইজিপ্ট কিন্তু ছেড়ে চলে যায়। তো তারপরে জর্ডনও কিন্তু পরবর্তীকালে পিছিয়ে আসে। লড়াই করেছিল সিরিয়া আর লেবানন। তো এক্ষেত্রে বলা হচ্ছে, হতেও পারে যদি এইটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, মানে ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের যে কনফ্লিক্টটা, এটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে, এতে যদি ইউএন কোনোভাবে স্টেপ না নেয়, বা বাকি যে বড় বড় কান্ট্রি, সুপার পাওয়ার যাদের কাছে রয়েছে অলরেডি, যেরকম কি রাশিয়া, ইউএস, ইন্ডিয়া, ব্রিটেন, ফ্রান্স, এরা যদি এগিয়ে না আসে কনফ্লিক্টটাকে সলভ করার জন্য, তাহলে হতেও পারে যে আবার এরকম 6 দিনের একটা যুদ্ধ আসতে পারে। সেক্ষেত্রে ইসরায়েল কিন্তু এটার জন্য রেডি। এবং আমি তোমাদেরকে এটাও বলছি, এই যুদ্ধেতে কিন্তু সবথেকে বেশি যদি বলা হয়, সবথেকে বেশি কিন্তু প্রফিট নেবে কিন্তু এই যে কান্ট্রিগুলোর কথা বললাম, ইউএস, রাশিয়া, ফ্রান্স, এরা কিন্তু সবথেকে বেশি প্রফিট নেবে। কেন না, এরকম একটা যুদ্ধ হলে এরা কিন্তু আর্ম সাপ্লাই দিতে পারবে, বিভিন্ন ধরনের যে জিনিসপত্রগুলো তৈরি করে রেখেছে, ডিফেন্স সিস্টেমের যে প্রোডাক্টগুলো তৈরি করে রেখেছে, এরা কিন্তু সাপ্লাই দিতে পারবে। আর এর পেছনে সবথেকে ইসরায়েলকে যদি বলা হয় যে সবথেকে ইসরায়েলকে ইনফ্লুয়েন্স করছে, কিন্তু এই দিক থেকে তুমি যদি দেখো, ইউএস সবথেকে বেশি ইনফ্লুয়েন্স করছে। আর ওই দিক থেকে প্যালেস্তাইনকে যদি তুমি দেখো, সবথেকে বেশি ইনফ্লুয়েন্স করছে কিন্তু ইরান আর টার্কি, ঠিক আছে। এই দুটো
এই যে কান্ট্রিগুলো এরা কিন্তু বেসিক্যালি ইনফ্লুয়েন্স করছে এই যুদ্ধটা লাগানোর জন্য, যাতে এরকম যদি যুদ্ধ হয় তাহলে পরবর্তীকালে তারা খুব বেশি পরিমাণে আর্মস সাপ্লাই করতে পারবে, এবং আর্মস সাপ্লাই যদি বেশি করে করতে পারে, বেশি করে বিক্রি করতে পারে, তাহলে কিন্তু ওদের এক্সপোর্ট, ডিফেন্স এক্সপোর্ট কিন্তু অনেক বেশি হাই যাবে। তো এই ধরনের যুদ্ধ কিন্তু এই মুহূর্তে কিন্তু হওয়ার চান্স রয়েছে। আর যদি বলা হয় যে স্যার যুদ্ধের পার্সেন্টেজ কতটা, মানে হতে পারে কতটা, দেখো আমার আইডিয়া যেটা বলছে এই মুহূর্তে কেউ এগোতে চাইবে না। কেন না, এই মুহূর্তে সবথেকে বড় ইস্যু হচ্ছে এখন কিন্তু করোনার একটা অলরেডি কিন্তু একটা অ্যাসপেক্ট কিন্তু অলরেডি ইন্টারন্যাশনালি কিন্তু চলছে, বিভিন্ন কান্ট্রিতে তার কিন্তু একটা প্রভাব আসছে। তারপরেও যদি যুদ্ধ হয় তাহলে সেটা শুধুমাত্র প্যালেস্তাইনের সঙ্গেই হবে, এবং খুব একটা বেশি দিন হবে না, হয়তো 2-3 দিন বা 4 দিন হবে। কিন্তু যদি কোনো কারণে, আমি তোমাদেরকে এটাও বলে দিচ্ছি, কনসিকুয়েন্সটাও বলে দিচ্ছি, যদি কোনো কারণে এতে সিরিয়া, মানে বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট রয়েছে, সে যদি কানেক্টেড হয়, কারণ সে হচ্ছে প্রো প্যালেস্তাইন রয়েছে, অর্থাৎ বিকজ অফ দ্যাট এটাও জেনে নাও কেন প্রো প্যালেস্তাইন রয়েছে বাশার আল আসাদ, সিরিয়া এতে কেন এত বেশি ইসরায়েলের এগেনস্টে রয়েছে, বিকজ অফ দ্যাট ইসরায়েল হচ্ছে সিরিয়ান ল্যান্ড একটা কিন্তু দখল করে রেখেছে। তোমরা যদি দেখো একটু সার্চ করো তাহলে পাবে যে সিরিয়ার অনেকটা ল্যান্ড কিন্তু ইসরায়েল কিন্তু দখল করে রেখেছে। যবে থেকে এই দখল করে রেখেছে তবে থেকেই কিন্তু সিরিয়া কিন্তু ইসরায়েলের এগেনস্টে রয়েছে। তো হতেও পারে কনসিকুয়েন্স আরও বেশি বাড়তে পারে, এবং এটাও হতে পারে যে সিরিয়ার সঙ্গে কিন্তু একটা বড়সড় যুদ্ধ কিন্তু লাগতে পারে। সিরিয়া একদিকে থাকবে, সিরিয়া, জর্ডন, লেবানন আর ইজিপ্ট, আর অন্যদিকে হতে পারে যে শুধুমাত্র ইসরায়েল। ঠিক আছে, আচ্ছা এখান থেকে কি বড় সড়ো কোনো যুদ্ধ আসতে পারে, মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের সিচুয়েশন কি ক্রিয়েট হতে পারে? তো এখান থেকে আমি একটা কনসিকুয়েন্স বলে দিই যে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের কনসিকুয়েন্স কখনো আসবে না, মানে আসার চান্সই নেই। কেন আমি তোমাদেরকে বলছি এখানে, না এখানে বেসিক্যালি প্রত্যেকটা বড় কান্ট্রি যেগুলো ইউএস, চায়না, রাশিয়া, এই যে কান্ট্রিগুলো, এই কান্ট্রিগুলো কিন্তু ইনডিরেক্টলি ইনফ্লুয়েন্স করছে, ডিরেক্টলি কোনোভাবে কানেক্টেড হচ্ছে না। বিশেষ করে ইন্ডিয়ার ক্ষেত্রে তুমি যদি দেখো, ইন্ডিয়া কিন্তু প্যালেস্তাইনের না সাপোর্ট করছে, না ইসরায়েলকে সাপোর্ট করছে, অর্থাৎ ব্যালেন্স ভিউ দিচ্ছে। তো অতএব প্রত্যেকটা কান্ট্রি এটাই চাইবে যে এখান থেকে প্রফিট কী করে নেওয়া যায়, কখনো যুদ্ধে যাওয়ার কিন্তু সাহস তৈরি করবে না। তো সেক্ষেত্রে আমি এটা বললাম যে যুদ্ধ হওয়ার, বড়সড় যুদ্ধ হওয়ার কোনো বা ওয়ার হওয়ার সিচুয়েশান নেই। আর রইল বাকি, যদি কোনো কারণে ওয়ার সিচুয়েশন হয় সেটাও কনসিকুয়েন্সটা বুঝে নাও, তাহলে কোন কোন কান্ট্রি প্যালেস্তাইনের এগেনস্টে যাবে, প্যালেস্তাইনের সপক্ষে যাবে, আর কোন কোন কান্ট্রি ইসরায়েলের সপক্ষে আসতে পারে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এটাও বলেছি, যদি ইন ফিউচারও হতে পারে, এরকমও আসতে পারে, তো সেক্ষেত্রে আমি বলছি তোমাদেরকে যে ইউএস কখনো ইসরায়েলকে ছাড়বে না, ইন্ডিয়া কখনো ইসরায়েলকে ছাড়বে না। অর্থাৎ পরবর্তীকালে যদি এরকম ওয়ার্ল্ড ওয়ারের সিচুয়েশন আসে, যদিও কোনোদিন আসবে না, তাও আমি বলছি, তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে কাদের সঙ্গে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন ভালো আছে, কাদের সঙ্গে নেই। তো এক্ষেত্রে ইউএস চলে আসবে, ইন্ডিয়া চলে আসবে, দেন জার্মানি চলে আসবে, এরা কিন্তু ফ্রান্স আসবে, এরা কিন্তু বেসিক্যালি ইসরায়েলের সাপোর্টে চলে আসবে। আর অন্যদিকে তুমি যদি দেখো চায়না, রাশিয়া, পাকিস্তান, টার্কি, ইরান, জর্ডন, লেবানন, ইজিপ্ট, দেন তারপরে তুমি যদি দেখো বাকি যে ইরাক, ঠিক আছে, এই সব কান্ট্রিগুলো, এগুলো কিন্তু বেসিক্যালি যত ওআইসি কান্ট্রি রয়েছে, মানে আরব কান্ট্রি রয়েছে, তারা কিন্তু প্যালেস্তাইনের সাপোর্টে চলে আসবে। তো এই জন্যই আমি তোমাদের বললাম যে এই ধরনের সিচুয়েশন আসার চান্স খুব কম আছে, কারণ এই ধরনের সিচুয়েশন এই মুহূর্তে আসবে না, কারণ কোনো বড় বড় কান্ট্রি চায় না এই মুহূর্তে যুদ্ধ হোক। একটা ছোট্টখাটো যুদ্ধ হোক, যাতে তারা আর্মস এক্সপোর্ট করতে পারে, একটু প্রফিট গেইন করতে পারে, আর তাতে যাতে ইসরায়েল একটু সাপোর্ট পেয়ে যায়। ইসরায়েল সাপোর্ট পেয়ে গেলে জানো প্যালেস্তাইনে কিছুটা জায়গা দখল করে নেবে। তো এটা একটা হয়ে যাবে, এটা যদি হতে পারে, এটা চান্স খুব একটা বেশি যে নেই তা বলবো না, এটা কিন্তু হওয়ার চান্স রয়েছে, হয়তো 2-1 দিনের মধ্যেও তুমি শুনতে পাবে, কারণ অলরেডি এটা নিয়ে কথাবার্তা চলছে। বেঞ্জামিন নেতানিয়াহু অলরেডি এটার ওপরে কিন্তু 2-4টে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আমরা 2 ফ্রন্টস ওয়ারের জন্য রেডি রয়েছি। তো এটা আসতে পারে। তো আমি বোঝাতে পারলাম পুরো ব্যাপারটা যে যুদ্ধ হওয়ার কতটা কি চান্স আছে, কি ব্যাপার রয়েছে। সো আশা করছি বুঝতে পারছো, ভাবলাম যে তোমাদের সম্বন্ধে এটা শেয়ার করে দিই। সো থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে, টাটা।